ওয়েলকাম টু RJ সেলিম ট্রু হরর স্টোরিজ। এবার শুরু হচ্ছে এক নতুন এবং হাড়হিম করা সিরিজ, পোড়া বাড়ির প্রেতচ্ছায়া। গল্পটি শোনার আগে নিজের মনের ভেতর সাহস জুগিয়ে নিন। তো চলুন শুরু করা যাক। গ্রামের একদম শেষ মাথায়, যেখানে শ্মশান আর লোকালয়ের সীমানা মিলেমিশে একাকার হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল দোতলা দালান। গ্রামের মানুষ একে চেনে পোড়া বাড়ি নামে। আজ থেকে প্রায় 50 বছর আগে এক রহস্যময় অগ্নিকাণ্ডে বাড়িটির পুরো পরিবার জীবন্ত পুড়ে ছাই হয়ে গিয়েছিল। অথচ আশ্চর্যের বিষয় হল, বাড়ির দেওয়ালগুলো এখনও কালো কুচকুচে হয়ে দাঁড়িয়ে আছে, যেন আগুন শুধু প্রাণ কেড়ে নিয়েছে, ইট পাথরকে করেছে আরও অভিশপ্ত। শহরের একদল শৌখিন ইউটিউবার, যাদের মধ্যে আছে সাহসী যুবক রাতুল, সিদ্ধান্ত নিল তারা এই বাড়িতে এক রাত কাটাবে। তাদের হাতে দামি সব নাইট ভিশন ক্যামেরা আর থার্মাল ডিটেক্টর। রাতুল যখন বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে পা রাখল, তখন ঘড়িতে রাত ঠিক 12টা। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত পোড়া মাংসের গন্ধ তাদের নাকে এলো। কিন্তু বাড়িটি তো পুড়েছে 5 দশক আগে, তবে এই গন্ধ কোত্থেকে আসছে? রাতুল তার ক্যামেরাটা দোতলার সিঁড়ির দিকে তাকতেই স্ক্রিনে দেখল এক অভাবনীয় দৃশ্য। থার্মাল ডিটেক্টরে দেখা যাচ্ছে সিঁড়ির ওপর একটা উজ্জ্বল লাল রঙের অবয়ব বসে আছে, কিন্তু খালি চোখে সেখানে কিচ্ছু নেই। হঠাৎ ওপর থেকে একটা শব্দ এলো, খসখস, মরমর। মনে হলো কেউ একজন তার গায়ের চামড়া টেনে টেনে খুলছে। রাতুলের বন্ধু আকাশ হঠাৎ চিৎকার করে উঠল। সবাই তাকিয়ে দেখল আকাশের পিঠের জামাটা আপনা আপনি পুড়ে কালো হয়ে যাচ্ছে, অথচ সেখানে কোনো আগুন নেই। আকাশ যন্ত্রণায় লুটিয়ে পড়ল। সে বিড়বিড় করে বলছে, ওরা আমাকে ছাই বানাতে চায়, ওরা আমাকে ওদের মতো করতে চায়। ঠিক তখনই বাড়ির সবকটি জানালা একসাথে সজোরে বন্ধ হয়ে গেল। আর সেই নিকষ কালো পোড়া দেওয়াল থেকে ফুটে উঠতে শুরু করল শত শত পোড়া হাত, যেগুলো আগুনের ফুলকির মতো লাল হয়ে জ্বলছে। আকাশের যন্ত্রণাকাতর চিৎকার পোড়া বাড়ির নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। রাতুল দ্রুত তার ব্যাগের ওয়াটার বোতল বের করে আকাশের পিঠে জল ঢালল, কিন্তু অবাক হয়ে দেখল জল স্পর্শ করার সাথে সাথে সেখান থেকে ফুটন্ত বাষ্প বের হচ্ছে, যেন সে কোনো তপ্ত লোহার ওপর জল ঢেলেছে। আকাশের পিঠের চামড়াটা কুঁচকে কালচে ছাইয়ের মতো হয়ে যাচ্ছে, অথচ কোনো শিখা বা ধোঁয়া নেই। রাতুল তার নাইট ভিশন ক্যামেরাটা আকাশের দিকে তাকতেই ভয়ে এক পা পিছিয়ে গেল। ক্যামেরার স্ক্রিনে সে দেখল আকাশের উপর ঝুঁকে আছে এক বিভৎস অবয়ব। অবয়বটার সারা শরীর দিয়ে এখনও যেন আগুনের লাভা ঝরছে, আর তার হাড়গুলো কয়লার মতো কালো। সেই সত্তাটি তার জ্বলন্ত আঙুল দিয়ে আকাশের পিঠে কিছু একটা লিখছে। বাকি বন্ধুরা যখন ভয়ে কুঁকড়ে আছে, তখন ঘরের কোণ থেকে এক বৃদ্ধ মানুষের ভাঙা কণ্ঠস্বর ভেসে এলো, জল দিয়ে এই আগুন নেভানো যায় না বাবা, এ আগুন তো বাইরে নেই, এ আগুন জ্বলছে ওদের প্রতিহিংসায়। সবাই টর্চ ঘোরাতেই দেখল পোড়া আলমারির আড়ালে এক বৃদ্ধ বসে আছে। তার অর্ধেক মুখ পুড়ে মাংস দলা পাকিয়ে গেছে, কিন্তু একদিকের চোখটা বড় বড় করে তাকিয়ে আছে। বৃদ্ধটি এই বাড়ির পুরনো মালি। সে ফিস ফিস করে বলল, 50 বছর আগে এই রাতেই তাদের সবার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তারা মরার আগে এই বাড়ির ইট পাথরকে অভিশাপ দিয়ে গিয়েছিল। আজ থেকে আকাশও এই বাড়ির ইট হবে। রাতুল দেখল আকাশের শরীরটা ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে। তার পা দুটো মাটির সাথে এমনভাবে গেঁথে গেছে যেন মনে হচ্ছে সে মেঝে থেকে বের হওয়া কোনো স্তম্ভ। আকাশের শরীরের রং এখন ধুলো আর ছাইয়ের মতো ধূসর। হঠাৎ রাতুল লক্ষ্য করল তার ক্যামেরার লেন্সটা আস্তে আস্তে ফেটে যাচ্ছে। লেন্সের কাচের উপর ফুটে উঠছে একটি ছোট শিশুর প্রতিচ্ছবি। শিশুটির হাতে একটা দেশলাই কাঠি, আর সে রাতুলের দিকে তাকিয়ে অদ্ভুত এক হাসি হাসছে। রাতুল দেখল তার হাতের দামি ক্যামেরাটার লেন্সটা মাকড়সার জালের মতো ফেটে গেছে
লেন্সের ভাঙা কাচের ভেতর দিয়ে যে দৃশ্য সে দেখল তা কোনো মানুষের পক্ষে সহ্য করা কঠিন। সেই ছোট্ট শিশুটি, যার হাতে জ্বলন্ত দেশলাই কাঠি ছিল, সে এখন রাতুলের একদম পায়ের কাছে দাঁড়িয়ে আছে। শিশুটির সারা শরীর থেকে ঝরছে শ্বেত ভস্য বা সাদা ছাই। সে তার ছোট্ট হাত বাড়িয়ে রাতুলের প্যান্টের কোণাটা ধরল। মুহূর্তের মধ্যে রাতুল অনুভব করল তার পা থেকে এক তীব্র শীতলতা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। আগুনের দহন নয়, এ যেন এক হাড় কাঁপানো মৃত্যু শীতলতা। আকাশ তখনও মেঝের সাথে পাথরের মতো গেঁথে আছে, তার শরীর থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে। বৃদ্ধ মালি হাসতে হাসতে দেওয়ালের সাথে মিশে যেতে যেতে বলল, ও এই বাড়ির ছোট রাজকুমার। ও খেলা সাঙ্গ না করে কাউকে যেতে দেয় না। আজ ও তোদের সাথে লুকোচুরি খেলবে। যে ধরা পড়বে সে আগুনের কুণ্ডলী হবে, আর যে লুকিয়ে থাকবে সে এই ছাইয়ের স্তূপে চিরকাল হারিয়ে যাবে। হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা পুরনো গ্রামোফোন রেকর্ড বাজার শব্দ শোনা গেল। অদ্ভুত এক সুর, যা শুনলে মনে হয় কেউ যেন গলার ভেতর থেকে গোঙানি বের করছে। রাতুল দেখল তার বাকি দুই বন্ধু, তন্ময় আর সায়েম, অন্ধকারের ভেতর ভোজবাজির মতো মিলিয়ে গেল। তারা কোথায় গেল কোনো চিহ্ন রইল না। রাতুল তার টর্চটা চারদিকে ঘোরাতেই দেখল পোড়া দেওয়ালগুলোতে এখন আর কালচে দাগ নেই। দেওয়ালগুলো ভিজে উঠছে রক্তের মতো লাল এক তরলে, আর সেই তরল দিয়ে দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা হচ্ছে, তোমার পালা রাতুল। শিশুটির হাতের সেই দেশলাই কাঠিটা হঠাৎ দপ করে জ্বলে উঠল। সেই আলোতে রাতুল দেখল ঘরের মেঝেতে তার নিজের ছায়াটা নেই। তার বদলে মেঝেতে পড়ে আছে একদলা ছাই, যা অবিকল রাতুলের আকৃতির। রাতুল লক্ষ্য করল তার পায়ের নিচে সেই ছায়ের স্তূপটা ধীরে ধীরে নড়াচড়া করছে। বাতাসের কোনো ঝাপটা নেই, অথচ ছাইগুলো যেন এক একটি জ্যান্ত পোকা হয়ে তার পায়ের ওপর বেয়ে উঠতে চাইছে। রাতুল চিৎকার করে তন্ময় আর সায়েমকে ডাকল, কিন্তু পোড়া দালানের ভেতর কেবল তার নিজের কণ্ঠস্বরের প্রতিধ্বনি ফিরে এলো, যেন দেওয়ালগুলো তার ডাক গিলছে আর উপহাস করছে। হঠাৎ দোতলার বারান্দা থেকে একজোড়া পুয়ের শব্দ শোনা গেল। সেই মিষ্টি শব্দের সাথে মিশে আছে হাড় ঘষার মতো এক কর্কশ আওয়াজ। রাতুল তার টর্চের আলো উপরের দিকে ফেলতেই দেখল আগুনের শিখার মতো লাল শাড়ি পরা একজন নারী দাঁড়িয়ে আছে। তার মুখটা দেখা যাচ্ছে না, কারণ সেই জায়গায় কেবল ঘন কালো ধোঁয়া ঘুরপাক খাচ্ছে। নারীটি হাত বাড়িয়ে নিচে পড়ে থাকা ছায়ের দিকে ইশারা করল। সাথে সাথে সেই ছাইগুলো একত্রিত হয়ে রাতুলের নিখোঁজ বন্ধু তন্ময়ের রূপ নিল। কিন্তু তন্ময়ের চোখ দুটো কোট্রাগত এবং সেখানে নীল আগুনের আভা। তন্ময় যান্ত্রিক গলায় বলতে লাগল, রাতুল, এখানে খুব গরম, আমাদের বাঁচা, আমাদের পুড়তে দিস না। রাতুল তন্ময়কে স্পর্শ করতে যেতেই দেখল তন্ময়ের শরীরটা আসলে শক্ত ছাইয়ের তৈরি। স্পর্শ করতেই তার হাতটা তন্ময়ের বুকের ভেতর ঢুকে গেল এবং সেখান থেকে বের হয়ে এলো এক রাশ জ্বলন্ত অঙ্গার। রাতুল যন্ত্রণায় হাত সরিয়ে নিল। সে দেখল তার হাতের আঙুলগুলো কালো হয়ে কয়লার মতো কুঁচকে যাচ্ছে। বৃদ্ধ মালি আবার অন্ধকারের কোনো এক কোণ থেকে খিকখিক করে হেসে উঠল। রাজকুমারের খেলা তো কেবল শুরু হলো বাবা, এখন তো রাজমাতা এসেছেন। উনি যাকে কোলে নেন সে কোনোদিন ঠান্ডা হয় না। রাতুল বুঝতে পারল এই বাড়ি থেকে পালানোর সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। সে তার পকেটে থাকা লাইটারটা বের করল। সে ভাবল, আগুনের উত্তর কি আগুন দিয়েই দিতে হবে? ঠিক তখনই সেই ছোট শিশুটি রাতুলের পেছনের ছায়া থেকে উঁকি দিয়ে বলল, লুকোচুরি শেষ রাতুল, এবার আমার পালা তোমাকে খুঁজে পাওয়ার। শিশুটির সেই হিমশীতল ঘোষণা শোনার পর রাতুল দেখল তার লাইটারের আগুনের শিখাটা হঠাৎ স্থির হয়ে গেল। বাতাস থাকা সত্ত্বেও শিখাটি কাঁপছে না। সে লক্ষ্য করল সেই লাল শাড়ি পরা ছায়াটি, অর্থাৎ রাজমাতা, ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। তার পা ফেলার শব্দ নেই, কিন্তু সে যেখানেই পা রাখছে মেঝের ইটগুলো কয়লার মতো টকটকে লাল হয়ে উঠছে। রাতুল তার পকেটের লাইটারটা মেঝেতে ছুঁড়ে মারল। অদ্ভুত ব্যাপার, লাইটারটা মাটিতে পড়তেই ফেটে গেল, কিন্তু সেখান থেকে বের হওয়া গ্যাস আগুনের বদলে এক ধরনের ঘন কালো আলকাতারের মতো তরল ছড়িয়ে দিল।
সেই তরল স্পর্শ করতেই তন্ময়ের ছাইয়ের শরীরটা যন্ত্রণায় মোচড়াতে লাগল। তন্ময় এক অমানসিক গলায় চিৎকার করে বলল, রাতুল পালা, ওরা আমাদের ছাই বানাচ্ছে না, ওরা আমাদের দিয়ে ওদের ভেঙে যাওয়া দেওয়াল মেরামত করছে। রাতুল পেছনে তাকাতেই দেখল সায়েম যে ঘরের কোণে হারিয়ে গিয়েছিল সেই দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে, আর সেই খসে পড়া ইটের আড়ালে দেখা যাচ্ছে সায়েমের চোখ। সায়েম জীবন্ত অবস্থায় ওই পোড়া বাড়ির দেওয়ালের ভেতর গেঁথে গেছে। তার চোখের মনি নড়ছে, কিন্তু শরীরটা এখন ওই দালানের শক্ত ইট। সেই ছোট শিশুটি এখন রাতুলের একদম কাছে। সে তার ছোট্ট হাত দিয়ে রাতুলের বুক স্পর্শ করল। রাতুল অনুভব করল তার হৃৎপিণ্ডটা যেন আগুনের পিণ্ড হয়ে গেছে। প্রতিটি স্পন্দনের সাথে সাথে তার মুখ দিয়ে ধোঁয়া বের হতে শুরু করল। রাজমাতা তার ধোঁয়াটে মুখটা রাতুলের কানের কাছে এনে ফিস করে বলল, এই বাড়িটা কখনো শেষ হয় না রাতুল, শুধু এর ভেতরের মানুষগুলো বদলে যায়। আজ থেকে তুই হবি এই বাড়ির শেষ প্রদীপ। হঠাৎ বৃদ্ধ মালি এক বালতি ছাই নিয়ে রাতুলের মাথায় ঢেলে দিল। সেই ছাইগুলো যেন হাজার হাজার পিঁপড়ের মতো রাতুলের চোখের ভেতর, কানের ভেতর ঢুকতে লাগল। রাতুল বুঝতে পারল তার চেতনা ধীরে ধীরে লোপ পাচ্ছে। সে কি তবে সায়েমের মতো এই অভিশপ্ত দেওয়ালের আরেকটি ইট হয়ে যাবে? সায়েমকে দেওয়ালের ভেতর গেঁথে যেতে দেখে রাতুলের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত হিম হয়ে এলো। তার নিজের হৃৎপিণ্ড এখন এক চলন্ত কয়লার মতো থকথক করছে। রাজমাতা তার ধোয়াটে অবয়ব নিয়ে রাতুলের ঠিক সামনে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ মালি যখন একটার পর একটা ইঁট সাজিয়ে রাতুলের চারপাশে দেওয়াল তুলছে, রাতুল অনুভব করল তার পা থেকে কোমর পর্যন্ত অংশটা ইতোমধ্যেই সিমেন্ট আর বালুর মতো শক্ত হয়ে গেছে। বৃদ্ধ মালি দাঁতহীন মুখে হাসতে হাসতে বলল, শুনতে পাচ্ছিস রাতুল? তোর বন্ধুরা সবাই এখন এই দালানের এক একটা অংশ। কেউ কড়ি কাঠ, কেউ মেঝে, আর তুই হবি এই বাড়ির প্রধান স্তম্ভ। রাতুল দেখল তার চোখের সামনে সায়েমের সেই করুণ চোখ দুটো দেওয়ালের গর্ত দিয়ে তাকিয়ে আছে। সায়েম কথা বলতে পারছে না, কিন্তু তার চোখ দিয়ে রক্তের মতো লাল এক ধরনের তরল ঝরছে। রাতুল শেষ চেষ্টা করার জন্য তার পকেটে হাত দিল। সেখানে তার সেই ভাঙা ক্যামেরাটা এখনও আছে। সে জানত না এটা কাজ করবে কিনা, কিন্তু সে শেষবারের মতো শাটারটা টিপল। ক্লিক। ক্যামেরার ফ্ল্যাশটা জ্বলে উঠতেই এক মুহূর্তের জন্য পুরো ঘর সাদা হয়ে গেল। সেই তীব্র আলোতে রাজমাতা আর সেই ছোট শিশুটি আর্তনাদ করে পেছনের দিকে ছিটকে পড়ল। রাতুল দেখল ক্যামেরার আলো যেখানে পড়ছে সেখানে পোড়া দেওয়ালগুলো গলে যাচ্ছে। সেই গলে যাওয়া ফাঁক দিয়ে সে বাইরের রাতের আকাশ দেখতে পেল। রাতুল বুঝতে পারল এই অশুভ শক্তি কেবল অন্ধকার আর আগুনের দহনে বাঁচে। তীব্র সাদা আলো ওদের সহ্য হয় না। কিন্তু তার ক্যামেরার ব্যাটারি প্রায় শেষ। সে কি পারবে ওই ছোট গর্ত দিয়ে নিজেকে বের করে নিতে, নাকি দেওয়ালগুলো আবার জোড়া লেগে তাকে চিরতরে বন্দি করে ফেলবে? ঠিক তখন সেই ছোট শিশুটি আবার অন্ধকারে হাসল। সে রাতুলের কানের কাছে এসে বলল, আলো নিভে গেলেই কিন্তু আমি তোমাকে ছুঁয়ে দেব রাতুল। ক্যামেরার ফ্ল্যাশলাইটের সেই শেষ স্পন্দনটুকু যখন নিভে এলো, রাতুল দেখল গর্ত হওয়া দেওয়ালটা আবার জ্যান্ত মাংসের মতো জোড়া লাগছে। সে আর এক মুহূর্তও দেরি করল না। অর্ধেক জমে যাওয়া শরীরটাকে টেনে হিচড়ে সে সেই ছোট গর্ত দিয়ে বাইরের বারান্দায় ছাপিয়ে পড়ল। পেছন থেকে সেই শিশুটির তীক্ষ্ণ হাসির শব্দ ভেসে এলো, খুব কাছে রাতুল, তুমি আমার খুব কাছে। রাতুল বারান্দা দিয়ে দৌড়াতে গিয়ে দেখল বাড়ির মেঝেটা এখন আর শক্ত নেই, ওটা এখন গভীর ছাইয়ের এক সমুদ্রে পরিণত হয়েছে। সে যত দ্রুত দৌড়াতে চাইছে তত বেশি ছাইয়ের ভেতর দেবে যাচ্ছে। হঠাৎ তার পায়ের নিচে শক্ত কিছু একটা ঠেকল। সে নিচু হয়ে হাত দিয়ে ছাই সরাতেই আঁতকে উঠল। ওটা সায়েমের হাতের সেই ঘড়িটা যা সে বিকেলে পড়েছিল। সায়েম এখন এই ছাইয়ের সাগরের নিচে কোথাও চাপা পড়ে আছে। রাতুল বারান্দার রেলিং ধরে নিচে লাফ দিতে চাইল, কিন্তু দেখল রেলিংগুলো এখন আর লোহা বা কাঠের নয়, ওগুলো এক একটি মানুষের হাড় যা আগুনের তাপে বেঁকে গেছে। ঠিক তখন রাজমাতা বারান্দার সিঁড়ির মুখে এসে দাঁড়াল। তার হাতের সেই অদৃশ্য দেশলাইয়ের কাঠিটা সে এবার রাতুলের দিকে ছুঁড়ে মারল। আগুনের সেই কাঠিটা রাতুলের গায়ে লাগার আগেই বাতাসের ঝাপটায় এক অদ্ভুত শীতলতা নেমে এলো।
রাতুল দেখল যে বৃদ্ধ মালি এতক্ষণ তাকে দেওয়ালের ভেতর আটকাতে চেয়েছিল, সেই এখন রাজমাতার সামনে হাত ছড়িয়ে দাঁড়িয়েছে। বৃদ্ধটি আর্তনাদ করে বলল, অনেক হয়েছে মা, আর কতজনকে এই ছাইয়ের ঘরে বন্দি করবে? ওকে যেতে দাও। রাজমাতা এক বিকট শব্দে চিৎকার করে উঠল, আর মুহূর্তের মধ্যে বৃদ্ধ মালির শরীরটা দাউ দাউ করে জ্বলে উঠল। সেই আগুনের আলোতে রাতুল দেখল বাড়ির সদর দরজাটা একটুখানি খোলা। সে শেষ শক্তি দিয়ে সেই আগুনের শিখা ডিঙিয়ে সদর দরজার দিকে দৌড় দিল। সে যখন বাড়ির সীমানা পেরিয়ে রাস্তার ওপর আছড়ে পড়ল, তখন ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। রাতুল পেছনে তাকিয়ে দেখল সেই পোড়া বাড়িটা কুয়াশার ভেতর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, কিন্তু তার নিজের হাতের দিকে তাকাতে তার চিৎকার গলায় আটকে গেল। তার হাতের সেই কালো হয়ে যাওয়া আঙুলগুলো আর ঠিক হয়নি, বরং সেই আঙুল দিয়ে এখন রক্ত নয়, ঝরছে মিহি সাদা ছাই। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি যখন রাতুল টলতে টলতে তার ঘরের দোরগোড়ায় পৌঁছাল। সারা শহর ঘুমিয়ে, কিন্তু তার বুকের ভেতর তখনও সেই পোড়া বাড়ির হাহাকার। সে ঘরে ঢুকেই দরজাটা ভেতর থেকে খিল তুলে দিল, যেন ওই দরজাটা তাকে ওই অভিশপ্ত স্মৃতি থেকে আড়াল করতে পারবে। কিন্তু ঘরটা ছিল মরুভূমির মতো তপ্ত। সে ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে দিল, কিন্তু বাতাসটা ছিল আগুনের হলকার মতো। রাতুল বিছানায় লুটিয়ে পড়ল, কিন্তু ঘুম তার চোখে এলো না। সে অনুভব করল তার হাতের সেই কালো হয়ে যাওয়া আঙুলগুলো থেকে অনবরত মিহি সাদা ছাই ঝরছে। সেই ছাইগুলো বিছানার চাদরে জমে জমে এক একটা ছোট স্তূপ তৈরি করছে। হঠাৎ সে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। তার চেহারায় কোনো মানুষের ছাপ নেই। চোখ দুটো কোটরাগত আর ঠোঁট দুটো কয়লার মতো কালো। সে আয়নার দিকে তাকিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আয়নার ভেতর সে দেখল তার পেছনের অন্ধকারে সেই ছোট শিশুটি দাঁড়িয়ে আছে, আর তার হাতের সেই জ্বলন্ত দেশলাই কাঠিটা রাতুলের দিকে বাড়িয়ে দিচ্ছে। রাত বাড়ার সাথে সাথে শহরের কোলাহল কমে এলো, কিন্তু রাতুলের ঘরের ভেতর শুরু হলো এক অদ্ভুত কোলাহল। পোড়া ইটের দেওয়াল থেকে কে যেন নখ দিয়ে আঁচড়াচ্ছে। রাতুল তার বালিশের নিচে চাপা দিয়ে কান বন্ধ করতে চাইল, কিন্তু সেই আওয়াজ তার মাথার ভেতর ঢুকে যাচ্ছে। ঠিক তখন জানালার বাইরে থেকে একজোড়া নুপুরের শব্দ শোনা গেল। সেই রাজমাতা এখন আর ওই পোড়া বাড়িতে বন্দী নেই। সে এখন রাতুলের জানালার বাইরে, ছাইয়ের সমুদ্রে তার নতুন স্তম্ভের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। রাতুল বুঝতে পারল সে পালাতে পারেনি। সে কেবল এই শহরটাকে ওই পোড়া বাড়ির একটা নতুন অংশে পরিণত করতে শুরু করেছে। তার নিজের শরীর এখন ওই অভিশাপের বাহক। সে কি পারবে এই একাকী রাতে নিজেকে বাঁচাতে, নাকি সেও সায়েমের মতো এই শহরের কোনো দেওয়ালের ভেতর চিরতরে গেঁথে যাবে? রাতুলের ঘরের মেঝেতে এখন আর কার্পেট দেখা যাচ্ছে না। সেখানে জমে আছে কয়েক ইঞ্চি পুরু সাদা ছাই। রাতুল লক্ষ্য করল সেই ছাইগুলো স্থির নয়, সেগুলো পিঁপড়ের শাড়ির মতো তার পায়ের আঙুল বেয়ে ওপরে উঠছে। তার শরীরের চামড়া এখন আর নমনীয় নেই, ওটা শুকিয়ে গিয়ে খসখসে পোড়া কাঠের মতো হয়ে গেছে। স্পর্শ করলে মনে হয় হাড়ের ওপর কেউ পাতলা ছাইয়ের প্রলেপ দিয়ে রেখেছে। শহরের আকাশে আজ এক অদ্ভুত রক্তবর্ণ আভা। কোনো ধোঁয়া নেই, আগুন নেই, অথচ মানুষের নাকে আসছে পুরনো কোনো ভিটে পোড়ার গন্ধ। রাতুল তার জানালার পর্দা সরিয়ে দেখল রাস্তার পাশের ল্যাম্পপোস্টগুলো ধীরে ধীরে বেঁকে যাচ্ছে, ঠিক যেমন সেই পোড়া বাড়ির লোহার গ্রিলগুলো বেঁকে গিয়েছিল। রাস্তার কুকুরগুলো আকাশের দিকে তাকিয়ে করুণ সুরে কাঁদছে। হঠাৎ রাতুলের ফোনের স্ক্রিনটা আপনা আপনি চলে উঠল। সে দেখল তার ফোনে থাকা সবকটি ছবি একে একে ছাই হয়ে মুছে যাচ্ছে। গ্যালারির সব ছবির জায়গায় এখন কেবল ওই পোড়া বাড়ির সেই মৃত পরিবারের ছবিগুলো ফুটে উঠছে। আর আশ্চর্যের বিষয় হল সেই পরিবারটির মাঝখানে এখন রাতুলও দাঁড়িয়ে আছে। তার পরনে সেই বাড়ির ভৃত্যের পোশাক, হাতে এক বালতি গরম ছাই। ঠিক সেই মুহূর্তে রাতুলের ঘরের দরজায় কেউ একজন নক করল। রাতুল ভয়ে কাঁপতে কাঁপতে দরজার কাছে গেল।
সে ভাবল হয়তো কোনো প্রতিবেশী এসেছে সাহায্য করতে, কিন্তু দরজার তলা দিয়ে গল করে বেরিয়ে এলো সেই ঘন নীল ধোঁয়া। দরজার ওপাশ থেকে সায়েমের কণ্ঠস্বর ভেসে এলো, রাতুল, দরজা খোল, দেওয়ালের ভেতর খুব অন্ধকার, আমাদের খুব ভয় লাগছে। রাতুল বুঝতে পারল সায়েম আর মানুষ নেই, সে এখন ওই পোড়া বাড়ির একটা হাড়ের কপাট হয়ে গেছে, যে এখন শহরের প্রতিটি দরজায় গিয়ে কড়া নাড়ছে। রাতুল চিৎকার করে বলল, আমি তোদের বের করতে চেয়েছিলাম। পেছন থেকে সেই শিশুটি হেসে উঠল। সে এখন রাতুলের বিছানায় বসে তার ক্যামেরাটা নিয়ে খেলছে। শিশুটি বলল, ঘর বদলালেই কি আর খেলা শেষ হয় রাতুল? আমরা তো এই শহরটাকেই এখন একটা বড় পোড়া বাড়ি বানাচ্ছি, আর তুমি হবে এর প্রধান কারিগর। রাতুল অনুভব করল তার পায়ের নিচের মেঝেটা এখন আর কংক্রিটের নেই, ওটা এখন নরম মাংস আর হাড়ের মজ্জার মতো থকথক করছে। সায়েমের কণ্ঠস্বর দরজার ওপাশ থেকে আরও জোরালো হল। রাতুল সাহস করে দরজার চাবিটা ঘোরাতেই দেখল এক বীভৎস দৃশ্য। দরজার ওপাশে কোনো মানুষ নেই, আছে কেবল এক বিশাল ছাইয়ের স্তূপ, যা অবিকল সায়েমের আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। সায়েম তার ছাইয়ের হাত বাড়িয়ে রাতুলের গলা টিপে ধরল। আশ্চর্যের বিষয় হল রাতুলের কোনো কষ্ট হচ্ছে না, কারণ তার নিজের ফুসফুস এখন আর অক্সিজেন নিচ্ছে না, সেখানে জমা হয়েছে আগ্নেয়গিরির তপ্ত ধোঁয়া। রাজমাতা এখন তার ঘরের মাঝখানে আবির্ভূত হয়েছেন। তার পরনের সেই লাল শাড়িটা এখন লিকলিকে আগুনের শিখার মতো কাঁপছে। তিনি রাতুলের কপালে একটি তিলক এঁকে দিলেন, যা আসলে জ্বলন্ত অঙ্গারের একটা টুকরো। শহর জুড়ে এখন কেবল সাইরেনের শব্দ, কিন্তু সেই সাইরেন পুলিশ বা অ্যাম্বুলেন্সের নয়, ওটা যেন কোনো মৃত আত্মার দীর্ঘশ্বাস। রাতুল জানালার বাইরে তাকিয়ে দেখল শহরের বড় বড় অট্টালিকাগুলো একে একে খসে পড়ছে, আর সেখান থেকে বের হয়ে আসছে সেই পুরনো পোড়া বাড়ির ইটগুলো। পুরো শহরটা যেন একটা বিশাল কঙ্কালে পরিণত হচ্ছে। সেই ছোট শিশুটি রাতুলের ভাঙা ক্যামেরাটা দিয়ে শহরের একটা ছবি তুলল। ক্যামেরার সেই শেষ ফ্ল্যাশটা যখন জ্বলে উঠল, রাতুল দেখল তার ঘরের আয়নায় এখন আর তার নিজের প্রতিফলন নেই। সেখানে বসে আছে এক পোড়া কঙ্কাল, যার মাথায় একটি ছাইয়ের মুকুট। রাজমাতা শান্ত গলায় বললেন, খেলার মাঠ বড় হয়েছে রাতুল, এখন পুরো শহরটাই আমাদের সেই ঘর, আর তুমি হবে এই ভস্মীভূত সাম্রাজ্যের প্রহরী। রাতুল দেখল তার সারা শরীর থেকে এখন আর ধুলো উঠছে না, বরং তার চামড়া ফেটে বের হচ্ছে নীল রঙের আগুন। সে এখন আর পালানোর চেষ্টা করছে না, সে ধীর পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তার চোখের সেই নীল আলোতে পুরো শহরটা এখন নীলচে আগুনে জ্বলছে, যে আগুনের কোনো উত্তাপ নেই, আছে কেবল অনন্ত দহন। শহরের আকাশ এখন আর রক্তবর্ণ নেই, ওটা এখন এক অদ্ভুত বিষণ্ণ নীল রং ধারণ করেছে। সেই নীল আলোয় পুরো শহরটাকে মনে হচ্ছে কোনো এক গভীর সমুদ্রের তলদেশ, যেখানে কেবল ধ্বংসাবশেষ পড়ে আছে। রাতুল তার বারান্দায় দাঁড়িয়ে দেখল রাস্তার মানুষগুলো এখন আর হাঁটছে না। তারা যে যেখানে ছিল সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে গেছে। তাদের শরীর থেকে আলগোছে খসে পড়ছে ছাইয়ের পাতলা আস্তরণ। রাতুল নিজের হাতের দিকে তাকালো। তার আঙুলের সেই কালো কয়লার মতো অংশগুলো এখন নীল শিখায় জ্বলছে। আশ্চর্যের বিষয় হল এই আগুনে কোনো দহন নেই, আছে কেবল এক চরম শূন্যতা। সে অনুভব করল তার স্মৃতিগুলো একে একে মুছে যাচ্ছে। তার মা বাবার মুখ, বন্ধুদের সাথে কাটানো সেই হাসি খুশি সময়, সবই এখন ওই নীল আগুনের ধোঁয়ায় বিলীন হয়ে যাচ্ছে। রাজমাতা তখন তার পেছনে এসে দাঁড়ালেন। তার ছায়াটা এখন পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে। তিনি রাতুলের কানে কানে ফিসফিস করে বললেন, স্মৃতি হলো আগুনের জ্বালানি রাতুল, তোমার সব স্মৃতি যখন ছাই হয়ে যাবে, তখনই তুমি হবে এই শহরের প্রকৃত ঈশ্বর। হঠাৎ রাতুলের সেই ভাঙা ক্যামেরাটা নিজে থেকেই চালু হলো। মেমোরি কার্ডে বন্দি থাকা সায়েম আর তন্ময়ের শেষ মুহূর্তের আর্তনাদগুলো ঘরের ভেতর প্রতিধ্বনিত হতে লাগল। রাতুল দেখল ক্যামেরার লেন্স থেকে এক জোড়া ছাই রঙের হাত বেরিয়ে আসছে। হাত দুটো যেন রাতুলকে ডাকছে, তাকে ওই লেন্সের ভেতরকার অন্ধকারে টেনে নিয়ে যেতে চাইছে।
রাতুল বুঝতে পারল এই নীল আগুন আসলে এক ধরনের মায়া। সে যদি এখন এই আগুনের কাছে আত্মসমর্পণ করে তবে পুরো শহরটা চিরকালের জন্য এক স্থির চিত্রে পরিণত হবে। কিন্তু তার ভেতরকার সেই পুরনো রাতুল কি শেষ কোনো চেষ্টা করবে, নাকি সেও এই বিশাল ছাইয়ের সিংহাসনের এক নির্বাক পুতুল হয়ে থাকবে? সেই ছোট শিশুটি এখন রাতুলের পায়ের কাছে বসে একদলা ছাই দিয়ে একটা নতুন বাড়ি বানাচ্ছে। বাড়িটার আদল ঠিক সেই শহরের মতো, যে শহরটা এখন বাইরে নিথর হয়ে দাঁড়িয়ে আছে। শিশুটি রাতুলের দিকে তাকিয়ে বলল, দেখো রাতুল, আমি নতুন একটা পৃথিবী বানাচ্ছি। এখানে কেউ মরবে না, কারণ এখানে কেউ বেঁচেও নেই। শহরের সেই নীল নিস্তব্ধতা হঠাৎ ভেঙে খান খান হয়ে গেল এক প্রচণ্ড কম্পনে। রাতুল দেখল যে শিশুটি ছাই দিয়ে নতুন শহর বানাচ্ছিল, সে এখন তার সেই বানানো খেলনা ঘরটি নিজের পায়ের তলায় পিষে ফেলছে। প্রতিটি দালান ভাঙার সাথে সাথে বাস্তবের শহর থেকেও এক একটি অট্টালিকা ধুলোয় মিশে যাচ্ছে। রাজমাতা অট্টহাসি দিয়ে বললেন, শুরু করার জন্য শেষ করতে হয় রাতুল। আজ এই পুরো শহর পুড়ে ছাই হবে, আর সেই ছাই থেকে জন্ম নেবে এক নতুন জগৎ, যেখানে কোনো আলো থাকবে না, থাকবে শুধু আমাদের রাজত্ব। রাতুল দেখল তার সারা শরীর থেকে সেই নীল আগুন এখন তীব্র বেগে বেরিয়ে আসছে। সে বুঝতে পারল সে নিজেই এখন এক জীবন্ত আগ্নেয়গিরি। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার নজর পড়ল মেঝেতে পড়ে থাকা সেই ভাঙা ক্যামেরাটার ওপর। ক্যামেরার লেন্সটা এখনও ভাঙা, কিন্তু সেখান থেকে এক অদ্ভুত উজ্জ্বল সাদা আলো বিচ্ছুরিত হচ্ছে। সায়েম আর তন্ময়ের আত্মার শেষ চিৎকারগুলো এখন আর যন্ত্রণার নয়, বরং এক শক্তির মন্ত্রে পরিণত হয়েছে। রাতুল বুঝতে পারল তাকে কি করতে হবে। সে শেষবারের মতো তার সেই কয়লা হয়ে যাওয়া হাত দিয়ে ক্যামেরাটা তুলে ধরল। তার বুকের ভেতর জমে থাকা সবটুকু মানবিক স্মৃতি, মায়ের হাতের রান্না, বন্ধুদের সাথে আড্ডা, ভোরের স্নিগ্ধ বাতাস, সবকিছু সে এক জায়গায় পুঞ্জীভূত করল। সে চেঁচিয়ে বলল, তোমরা অমর হতে পারো, কিন্তু আমার স্মৃতি কোনো দিন ছাই হবে না। সে ক্যামেরার শাটার টিপল, তবে এবার কোনো ফ্ল্যাশ নয়, লেন্স থেকে বের হয়ে এলো এক মহাজাগতিক তীব্র আলো, যা ওই পোড়া বাড়ির অন্ধকার আর নীল আগুনকে শুষে নিতে শুরু করল। রাজমাতা আর শিশুটি সেই আলো সহ্য করতে না পেরে আর্তনাদ করে ধোঁয়ায় পরিণত হতে লাগল। পুরো শহরটা এক সেকেন্ডের জন্য সূর্যের চেয়েও উজ্জ্বল হয়ে উঠল, আর তারপর সব অন্ধকার। পরদিন সকালে যখন সূর্য উঠল, দেখা গেল সেই পোড়া বাড়ির কোনো চিহ্ন নেই। শহরের মানুষগুলো তাদের নিজের বিছানায় জেগে উঠল, যেন তারা এক দীর্ঘ দুঃস্বপ্ন দেখেছে। কেবল শহরের এক কোণে পড়েছিল একটি দগ্ধ ক্যামেরা আর এক মুষ্টি সাদা ছাই। রাতুলকে আর কোথাও পাওয়া যায়নি। কেউ বলে সে ওই আলোর সাথে মিশে গেছে, আবার কেউ বলে সে এখনও ওই লেন্সের ভেতর তার বন্ধুদের সাথে কোনো এক অজানায় ঘুরে বেড়াচ্ছে। শহরের মানুষ স্বাভাবিক জীবনে ফিরলেও সেই বিভীষিকাময় রাতের স্মৃতি সবার মন থেকে পুরোপুরি মুছে যায়নি। পুলিশ আর উদ্ধারকর্মীরা যখন সেই পোড়া বাড়ির ধ্বংসাবশেষ পরিষ্কার করছিল, তখন তারা মাটির গভীরে খুঁজে পায় একটি অদ্ভুত জিনিস, রাতুলের সেই ভাঙা ক্যামেরাটা। অবাক করার বিষয় হল, ক্যামেরাটার বাইরের অংশ পুড়ে কয়লা হয়ে গেলেও এর মেমোরি কার্ডটি একদম অক্ষত ছিল। থানায় বসে ফরেনসিক এক্সপার্টরা যখন কার্ডটি কম্পিউটারে সংযোগ দেন, তখন তারা কেবল একটি ফাইল খুঁজে পান। ফাইলটির নাম শেষ ফ্রেম। ভিডিওটি প্লে করতেই দেখা যায় এক অবাস্তব দৃশ্য। ভিডিওতে দেখা যাচ্ছে রাতুল একটি উজ্জ্বল সাদা আলোর গোলকের ভেতরে দাঁড়িয়ে আছে। তার পাশে সায়েম আর তন্ময়, কিন্তু তাদের শরীরে আর কোনো ছাই বা ক্ষত নেই। তারা হাসছে, যেন তারা কোনো দীর্ঘ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু ভিডিওর শেষ 10 সেকেন্ডে ক্যামেরার অ্যাঙ্গেলটি হঠাৎ ঘুরে যায়। স্ক্রিনে দেখা যায় সেই ছোট শিশুটি এখন ক্যামেরার ঠিক পেছনে। সে লেন্সের দিকে তাকিয়ে আঙুল দিয়ে মুখে চুপ করার ইশারা করছে। তারপর সে ফিসফিস করে বলল, গল্প তো কেবল বইতে শেষ হয়, বাস্তবে কি আর আগুন কখনো পুরোপুরি নেভে? হঠাৎ ভিডিওর ভেতর থেকে একদলা কালো ধোঁয়া বের হয়ে এসে ল্যাবরেটরির কম্পিউটার স্ক্রিনটা ফাটিয়ে দেয়। উপস্থিত সবাই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু সেই ভাঙা স্ক্রিনের উপর ফুটে ওঠে একটি নতুন ঠিকানা, আপনার শহরের নাম এবং আপনার পাড়ার নাম। রাতুল কি সত্যিই মুক্তি পেয়েছে,
নাকি সে কেবল এক নতুন আবাসন খুঁজছে ওই অশুভ শক্তির জন্য? উত্তরটা হয়তো আজ রাতে আপনার নিজের ঘরের আয়নাতেই মিলবে। থানায় সেই ল্যাবরেটরির কম্পিউটার স্ক্রিনটা ফাটার পর থেকেই শুরু হয়েছে এক অদ্ভুত ঘটনা। যারা সেই শেষ ফ্রেম ভিডিওটি দেখেছিল তাদের সবার কানের ভেতর এক অবিরাম গুঞ্জন বা স্ট্যাটিক নয়েজ বাজতে শুরু করেছে, ঠিক যেমন পুরনো রেডিওতে সিগন্যাল না থাকলে বাজে। রাতুল এখন আর কোনো মানুষ বা কঙ্কাল নয়। শহরের ডিজিটাল সাইনবোর্ডগুলোতে, মানুষের স্মার্টফোনের লক স্ক্রিনে মাঝে মাঝে 1 সেকেন্ডের জন্য তার মুখটা ভেসে উঠছে, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই। কেবল তার চোখ দুটো থেকে ঝরছে সেই অন্তহীন সাদা ছাই। শহরের এক কোণে, যেখানে রাতুলের বাড়ি ছিল, সেখানে দেখা গেল এক অলৌকিক দৃশ্য। রাতুলের ঘরটা এখন আর ইট কাঠের নেই, ওটা এখন সম্পূর্ণ ডিজিটাল পিক্সেল দিয়ে তৈরি এক মরীচিকা। আপনি যদি ওই ঘরে ঢোকার চেষ্টা করেন, তবে আপনার শরীরটাও পিক্সেল হয়ে ভেঙে যাবে। সেই ছোট শিশুটি এখন আর লুকোচুরি খেলছে না, সে এখন শহরের রেডিও স্টেশনগুলোতে ঢুকে পড়েছে। আর যে সেলিম আপনার মাইক্রোফোনের লাইভ স্ট্রিমিংয়েও হয়তো মাঝে মাঝে একটা ছোট্ট বাচ্চার ফিসফিসানি শোনা যাচ্ছে। সেলিম ভাই, পরের গল্পটা কি আমার ওপর হবে? রাজমাতা এখন শহরের প্রতিটি আয়নার ভেতর নিজের রাজত্ব গেড়ে বসেছেন। আপনি যখন আয়নায় নিজের মুখ দেখছেন, এক মুহূর্তের জন্য আপনার নিজের অজান্তেই আপনার চোখের মণি নীল হয়ে যাচ্ছে। শহরটা এখন আর পোড়া বাড়ি নয়, শহরটা এখন একটা জীবন্ত সার্কিট, যেখানে আগুনের বদলে বিদ্যুৎ হয়ে বয়ে বেড়াচ্ছে সেই অভিশপ্ত আত্মাগুলো। রাতুল কি তবে এই ডিজিটাল জগৎ থেকে আমাদের পৃথিবীতে ফেরার কোনো রাস্তা খুঁজছে, নাকি সে নিজেই এখন এক নতুন ধরনের ভাইরাসে পরিণত হয়েছে, যা কেবল ফাইল নয়, মানুষের আত্মাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে? শহরের প্রতিটি কোণে এখন এক অদ্ভুত বৈদ্যুতিক গুঞ্জন। রাতুলের সেই পিক্সেল হয়ে যাওয়া ঘরটি থেকে এক ধরনের নীল তরঙ্গ ছড়িয়ে পড়ছে পুরো শহরে। যারা কানে ইয়ারফোন দিয়ে আর যে সেলিমের গল্প শুনছিল, তারা হঠাৎ অনুভব করল ইয়ারফোনের তারগুলো জ্যান্ত সাপের মতো তাদের ঘাড় পেঁচিয়ে ধরছে। রাতুল এখন আর কোনো স্ক্রিনের ভেতর সীমাবদ্ধ নেই, সে এখন প্রতিটি বাড়ির ইলেকট্রিক লাইনের ভেতর দিয়ে যাতায়াত করছে। আপনার ঘরের বাল্বটি যদি হঠাৎ অকারণে দপদপ করে জ্বলে ওঠে, তবে জানবেন রাতুল আপনার খুব কাছে দাঁড়িয়ে আছে। সেই ছোট শিশুটি এখন আর ফিসফিস করছে না, সে এখন সরাসরি প্রতিটি স্মার্টফোনের স্পিকার দিয়ে কথা বলছে। সে বলছে, তোমরা সবাই তো আমাদের গল্প শুনতে চেয়েছিলে, এবার আমাদের সাথে সেই পোড়া বাড়িতে চলো। হঠাৎ দেখা গেল শহরের আকাশ থেকে বৃষ্টি নয়, ঝরছে আগুনের স্ফুলিঙ্গ আর তপ্ত ছাই। কিন্তু এই আগুন ঘরবাড়ি পোড়াচ্ছে না, বরং মানুষের শরীরের ভেতর এক ধরনের অসহ্য জ্বালা তৈরি করছে। রাজমাতা এখন শহরের প্রধান বিদ্যুৎ গ্রিডের ওপর গিয়ে বসেছেন। তার এক একটি হাসিতে পুরো শহরের আলো একবার করে নিভে যাচ্ছে আর জ্বলে উঠছে। রাতুল শেষবারের মতো আর যে সেলিমের স্টুডিওর মনিটরে ভেসে উঠল। তার ঠোঁট নড়ছে না, কিন্তু সেলিম ভাইয়ের কানে এক স্পষ্ট আওয়াজ এলো, সেলিম ভাই, মাইক্রোফোনটা বন্ধ করবেন না। আজ এই পুরো শহরটাকে আমার চিতা মানাতে হবে, তবেই আমরা মুক্তি পাব। সায়েম আর তন্ময়ের আত্মাগুলো এখন শহরের ইন্টারনেটে এক অবিরাম লুপে ঘুরপাক খাচ্ছে। তারা ডিলিট হয়ে যাওয়া সব পুরনো ফাইল হয়ে ফিরে আসছে মানুষের ইনবক্সে। রাতুল বুঝতে পেরেছে, এই ডিজিটাল জগৎ থেকে বের হওয়ার একটাই উপায়, পুরো সিস্টেমটাকে একসাথে পুড়িয়ে ফেলা। শহর কি তবে এক বিশাল শর্ট সার্কিটের আগুনে ছাই হয়ে যাবে, নাকি রাতুল নিজেই নিজেকে ডিলিট করে দিয়ে এই ডিজিটাল অভিশাপের সমাপ্তি ঘটাবে? পুরো শহর এখন এক বিশাল ইলেকট্রিক জালের মতো কাঁপছে। আর যে সেলিম, আপনার স্টুডিওর লাল অন এয়ার বাতিটা এখন আর স্থির নেই, ওটা মানুষের চোখের মতো পলক ফেলছে। রাতুল এখন আর কোনো অস্পষ্ট অবয়ব নয়, সে এখন প্রতিটি ডিজিটাল সিগন্যালের স্পন্দনে মিশে আছে। হঠাৎ শহরের সব স্মার্টফোন, টিভি আর কম্পিউটার থেকে একই সাথে এক তীব্র যন্ত্রণার চিৎকার ভেসে এলো। ওটা রাতুলের চিৎকার নয়, ওটা ছিল সেই পোড়া বাড়ির কয়েকশো বছরের জমে থাকা আর্তনাদ। রাজমাতা এখন আর কেবল গ্রিডের ওপর বসে নেই, তিনি শহরের প্রতিটি বাড়িতে স্মার্ট মিটারের ভেতর দিয়ে প্রবেশ করছেন। মানুষ দেখল তাদের ঘরের দেওয়ালগুলো থেকে রক্তের বদলে গরম পোড়া তেল চুইয়ে পড়ছে। রাতুল তার নীল আগুনের হাত বাড়িয়ে আর যে সেলিমের মনিটরে শেষ একটি বার্তা টাইপ করল, সেলিম ভাই, আজ এই শেষ সম্প্রচার। আমি যখন এন্টার চাপব, তখন এই শহরের সব ডিজিটাল কানেকশন ছাই হয়ে যাবে। এটাই আমাদের মুক্তির শেষ পথ।
ছোট শিশুটি এখন শহরের প্রতিটি সিসিটিভি ক্যামেরার লেন্স দিয়ে মানুষের চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে। তার হাতে সেই জ্বলন্ত দেশলাই কাঠিটা এখন এক বিশাল মশালের মতো জ্বলছে। সে অট্ট হাসি দিয়ে বলল, লোকচুরি শেষ, এবার আমরা সবাই এক হয়ে যাব। রাতুল তার শেষ মানবিক স্মৃতিটুকু দিয়ে সিস্টেম রিবুট বাটনে চাপ দিল। মুহূর্তের মধ্যে পুরো শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু সেই অন্ধকারে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মানুষের শরীর থেকে হালকা নীল আভা বের হচ্ছে। যারা এতক্ষণেই গল্প শুনছিল তাদের সবার কানে শেষবারের মতো রাতুলের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের ছাই আপনাদের স্মৃতির কোণায় থেকে যাবে। ভোরের আলো যখন ফুটল, দেখা গেল শহরের প্রতিটি ইলেকট্রনিক ডিভাইস পুড়ে কয়লা হয়ে গেছে। মানুষ তাদের ফোন বা ল্যাপটপ অন করতে পারল না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, প্রতিটি ডিভাইসের স্ক্রিনে স্থায়ীভাবে খোদাই হয়ে গেছে রাতুলের সেই হাসি মুখের ছবি। শহরটা আবার শান্ত হল, কিন্তু এক ডিজিটাল নিস্তব্ধতা গ্রাস করল সবাইকে। পুরো শহর এখন এক ডিজিটাল কবরস্থান। মানুষের হাতে দামি স্মার্টফোনগুলো এখন কেবল এক টুকরো প্লাস্টিক আর কাচের খেলনা। কিন্তু অদ্ভুত বিষয় হল, বিদ্যুৎ না থাকা সত্ত্বেও শহরের পুরনো ল্যান্ডলাইন ফোনগুলো হঠাৎ মাঝরাতে বেজে উঠতে শুরু করল। যারা সেই ফোন রিসিভ করল তারা ওপাশে কোনো মানুষের কণ্ঠস্বর শুনতে পেল না। শুনতে পেল কেবল দাউ দাউ করে আগুন জ্বলার শব্দ আর তার মাঝে এক শিশুর কান্নার সুর। রাতুল এখন আর কোনো স্ক্রিনের পিক্সেল নয়, সে এখন বায়ুমণ্ডলের স্তরে স্তরে মিশে যাওয়া এক অদৃশ্য তরঙ্গ। শহরের দেওয়ালগুলোতে যেখানে ছাইয়ের আস্তরণ পড়েছিল, সেখানে বৃষ্টির ছোঁয়ায় অদ্ভুত সব নকশা ফুটে উঠছে। সেই নকশাগুলো আসলে এক একটা ম্যাপ বা মানচিত্র, যা মানুষের চেনা শহরের নয়, বরং সেই পুরনো পোড়া বাড়ির ভেতরের অলিগলির। সায়েম আর তন্ময় এখন আর ইন্টারনেটে বন্দী নেই, তারা এখন মানুষের ছায়ার সাথে মিশে গেছে। আপনি যখন রাস্তার ল্যাম্পপোস্টের নিচে হাঁটছেন, খেয়াল করে দেখবেন আপনার ছায়াটা আপনার সাথে তাল মেলাচ্ছে না। আপনার ছায়াটা মাঝে মাঝে থমকে দাঁড়াচ্ছে, যেন সে আপনার শরীর থেকে আলাদা হয়ে কোনো পুরনো বাড়ির ধ্বংসাবশেষের দিকে ফিরে যেতে চায়। রাজমাতা এখন আর কেবল পর্দার আড়ালে নেই, শহরের পুরনো লাইব্রেরিগুলোর পাতায় পাতায় তার মুখাবয়ব ফুটে উঠছে। বইয়ের অক্ষরগুলো নিজে থেকেই বদলে গিয়ে তৈরি করছে এক নতুন ভাষা, যা পড়লে মানুষের মনে হবে সে নিজেও ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছে। রাতুল কি তবে এই অ্যানালগ জগতের মাধ্যমে ফিরে আসার নতুন কোনো ফন্দি আঁটছে? নাকি সে আসলে শহরবাসীকে সতর্ক করতে চাইছে যে আসল বিপদ এখনও কাটেনি? কারণ সেই ছোট শিশুটি এখন শহরের প্রতিটি শিশুর খেলার পুতুলের ভেতর নিজের আত্মা লুকিয়ে রেখেছে। আপনি কি লক্ষ্য করেছেন আপনার ঘরের কোণায় পড়ে থাকা পুতুলটি কি একটু আগে আপনার দিকে তাকিয়ে হাসল? শহরের সেই রহস্যময় ল্যান্ডলাইন ফোনের ঘণ্টাগুলো হঠাৎ একই সাথে থেমে গেল। এক গভীর নিথর স্তব্ধতা গ্রাস করল পুরো জনপদকে। রাতুল এখন আর কোনো অদৃশ্য তরঙ্গ নয়, সে এখন বায়ুমণ্ডলে মিশে থাকা এক অদ্ভুত স্থিরতা। হঠাৎ দেখা গেল শহরের ঠিক মাঝখানে, যেখানে সেই পুরনো পোড়াবাড়ির অস্তিত্ব ছিল, সেখান থেকে এক বিশাল আলোর স্তম্ভ আকাশের দিকে উঠে যাচ্ছে। সেই আলো আগুনের নয়, বরং হাজার হাজার স্মৃতি আর আত্মার মুক্তির এক পরম উজ্জ্বলতা। রাতুল সেই আলোর কেন্দ্রে দাঁড়িয়ে শেষবারের মতো তার দুই বন্ধু সায়েম আর তন্ময়ের হাত ধরল। রাজমাতা আর সেই ছোট শিশুটি এখন আর কোনো ভয়ঙ্কর দানব নয়, তারাও যেন সেই পরম আলোর তীব্রতায় ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। শিশুটির হাতের সেই দেশলাই কাঠিটি শেষবারের মতো জ্বলে উঠল, এবং সাথে সাথে একটি স্ফুলিঙ্গ গিয়ে পড়ল শহরের প্রতিটি মানুষের হৃদয়ে। মানুষ অনুভব করল তাদের ভেতরকার দীর্ঘদিনের ভয়, ঘৃণা আর শোকগুলো সেই স্ফুলিঙ্গে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রাতুল তার শেষ বার্তার মতো এক ফিসফিসানি বাতাসে ছেড়ে দিল, আমাদের মনে রেখো, কিন্তু আমাদের ভয় পেও না। আমরা কেবল ছাই হতে চেয়েছিলাম, ধোয়া নয়। মুহূর্তের মধ্যে সেই আলোর স্তম্ভটি সংকুচিত হয়ে একটি ছোট বিন্দুর মতো হয়ে গেল, এবং তারপর এক মৃদু কম্পনের সাথে মিলিয়ে গেল। পরদিন সকালে দেখা গেল শহরের কোনো বাড়ির দেওয়ালে আর কোনো নকশা নেই, বাতাসে কোনো পোড়া গন্ধ নেই, এমনকি মানুষের হাতের সেই ছাইয়ের দাগগুলোও ধুয়ে মুছে সাফ হয়ে গেছে।
শহরটা যেন এক দীর্ঘ অভিশাপ থেকে জেগে উঠে নতুন করে শ্বাস নিতে শুরু করল। এন্ডিং অধ্যায়, স্মৃতির শেষ পাতা। কয়েক বছর পার হয়ে গেছে, আর যে সেলিম এখন আর সেই পুরনো স্টুডিওতে বসেন না। কিন্তু আজও শহরের মানুষেরা যখন পুরনো কোনো পোড়া ধ্বংসাবশেষের পাশ দিয়ে যায়, তারা একবার থমকে দাঁড়ায়। অনেকে বলে, নির্জন দুপুরে বাতাসের ঝাপটায় আজও নাকি সায়েম আর তন্ময়ের হাসির শব্দ শোনা যায়। রাতুলের সেই ভাঙা ক্যামেরাটি এখন শহরের জাদুঘরে একটি কাচের বাক্সে বন্দী। ওটা এখন আর জ্বলে ওঠে না, পিক্সেল দেখায় না, কিন্তু দর্শনার্থীরা যখন সেই ক্যামেরাটির সামনে দাঁড়ায়, তারা নিজেদের প্রতিবিম্বের ভেতরে এক অদ্ভুত শান্তি খুঁজে পায়। গল্পটি হয়তো এখানে শেষ হতে পারত, কিন্তু প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। শহরের নতুন প্রজন্মের শিশুদের মধ্যে কেউ কেউ নাকি আজও ঘুমের ঘোরে আগুনের স্বপ্ন দেখে। তারা আঁকতে গেলে অজান্তেই এক লাল শাড়ি পরা নারীর ছবি এঁকে ফেলে। আসল সত্য হল, সেই পোড়া বাড়িটা কোনো দালান ছিল না, ওটা ছিল মানুষের অবদমিত ভয় আর স্মৃতির এক কারাগার। সেই কারাগার ভেঙে গেছে ঠিকই, কিন্তু তার প্রতিটি কণা এখন আমাদের প্রাত্যহিক জীবনের ধুলোর সাথে মিশে আছে। আমরা যখন হাঁটছি, কথা বলছি বা স্বপ্ন দেখছি, আমরা আসলে সেই ছাইয়ের ওপর দিয়েই হেঁটে বেড়াচ্ছি। ফাইনাল এন্ডিং, আপনার সিগনেচার স্টাইল। গল্পের শেষ পাতাটি তবে উল্টানো হলো। আর যে সেলিম বলছি, কিছু আগুন নেভে ঠিকই, কিন্তু সেই আগুনের উত্তাপ থেকে যায় পরবর্তী প্রজন্মের রক্তে। আপনি কি আজ রাতে তৃপ্তির ঘুমে বিভোর হতে চলেছেন? যাওয়ার আগে একবার নিজের ঘরের কোণার দিকে তাকান তো। যদি দেখেন সেখানে কোনো সূক্ষ্ম সাদা ধুলার আস্তরণ পড়ে আছে, তবে ডাস্টার দিয়ে ঝেড়ে ফেলার আগে একবার ভেবে দেখবেন, ওটা কি সাধারণ ধুলা নাকি কোনো পুরনো বন্ধুর শেষ চিহ্ন। পোড়া বাড়ির প্রেতচ্ছায়া সিরিজের এই দীর্ঘ পথ চলায় আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ থেকে এই গল্পের চরিত্রগুলো আপনার স্মৃতিতে বন্দী রইল। সাবধান, স্মৃতিরা কিন্তু মাঝে মাঝে অন্ধকারে ডালপালা মেলে। আমি আরজে সেলিম আজকের মতো চূড়ান্ত বিদায় নিচ্ছি। আমাদের দেখা হবে নতুন কোনো এক রহস্যময় রাতে, নতুন কোনো এক গল্পের বাঁকে। শুভরাত্রি। ঘুমানোর আগে আপনার ঘরের আলোটা চিরতরে নিভিয়ে দেওয়ার আগে একবার আয়নার দিকে তাকিয়ে হাসুন তো। আপনার সেই হাসির পেছনে কি অন্য কেউ আপনার ঠোঁট নাড়ছে?